জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ 30টি তাজা খবর। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শেষ করে দেওয়া হবে শুভেন্দুকে, মেল বক্সে এই বার্তা আসতেই হুলস্থুল পুলিশ মহলে। গ্রেপ্তার এক। আরজি করে মমতার ভূমিকা, অভিষেকের লিফটস অ্যান্ড বাউন্সের সম্পত্তি নজরে দুজনেই, জানালেন শুভেন্দু। দখলের জমিতে তৃণমূল নেতার অবৈধ বাড়ি বুলডোজারে ঘুরিয়ে দিল প্রশাসন। পুলিশ মহলে নজিরবিহীন অ্যাকশন মুখ্যমন্ত্রী শুভেন্দুর, ভেঙে দেওয়া হলো ওয়েলফেয়ার বোর্ড। সাধারণ মানুষের জন্য এলো বড় সুযোগ। ঘনিষ্ঠরাই আগুন লাগিয়েছে, বিস্ফোরক স্বপ্না, পাল্টা পরাজিত তৃণমূল প্রার্থীকে নিশানা প্রতিবেশীদের। ভোটের প্রচারে লাগাতার হুমকি, অভিষেকের বিরুদ্ধে দায়ের এফআইআর, কোন কোন ধারায় অভিযোগ। বেআইনি মাদ্রাসায় জিরো টলারেন্স, অন্যথায় বুলডোজার দাওয়াই মন্ত্রী টুডুর। বাংলাদেশে লাফিয়ে বাড়ছে হামের প্রকোপ, মৃত্যু 451 শিশুর, ইউনূসের সরকারের গাফিলতির ফল। এসআইআর এর নাম বাদ গেলেও বন্ধ নয় রেশন সরকারি সুবিধা, আশ্বাস খাদ্যমন্ত্রীর। ধর্মস্থানে মাইকের আওয়াজ কমাতে বলায় বিরাট অশান্তি জাহাঙ্গীর মহল্লায়, পুলিশকে লক্ষ্য করে পাথর। গ্রেপ্তার জাহাঙ্গীর ঘনিষ্ঠ তৃণমূল নেতা, পুনর্নির্বাচনের আগে ফলতায় চরম উত্তেজনা। তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছে, রাজ্যে তৃণমূলের হারের পরও বিধায়কের হুমকি, পুলিশ আসতেই পায়জামা ছিঁড়ে দৌড়। দখল হওয়া ভেড়ি উদ্ধার হতেই নৌকা চালিয়ে মাছ ধরলেন দিলীপ, মন্ত্রীকে দেখেই জনতার ঢল। মুখ্যমন্ত্রী শুভেন্দুকে স্বাগত জানাতে হাজির ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক, নামলো জনতার ঢল। আপনি আসবেন কেন, আমি এলাম, মিঠুনের বাড়িতে শুভেন্দু। পরিবর্তনের কারিগর বললেন, ওর চেয়ে ভালো মুখ্যমন্ত্রী হয় না। অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক জরুরি, কিভাবে করবেন। 1 জুন থেকে বাংলায় আসছে মোদির 5 লক্ষ টাকার কার্ড, ফ্রিতে চিকিৎসা শুরুর আগে জেনে নিন এই 4টি করা নিয়ম। শুভেন্দু কাটমানি ফাইলস খুলতেই ঘুষের টাকা ফেরত চেয়ে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও গ্রামবাসীদের। এলাকায় তাণ্ডব তৃণমূলী গুন্ডাদের, বিজেপির অভিযোগের পরে সাসপেন্ড ক্যানিং থানার আইসি। দেওয়ালে রক্তের দাগ, একটি ঘর বন্ধ এখনো। আরজিকর মামলায় এবার মারাত্মক অভিযোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আরজিকরে ধর্ষণ এবং খুনের মামলার শুনানির জন্য নতুন বেঞ্চ গঠন করল কলকাতা হাইকোর্ট, কি কারণে। জুন থেকে মিলবে না যুবশক্তি প্রকল্প, আপাতত নেই কোনো আপডেট, কি বলছে রাজ্য সরকার। আসানসোলে মাইক বন্ধ করতে বলায় পুলিশ ফাঁড়িতে হামলা ও ভাঙচুর, অ্যাকশন মোডে অগ্নিমিত্রা। গণনার দিন বিজেপি কর্মীকে গুলি, মদতের অভিযোগে ক্যানিংয়ে গ্রেপ্তার তৃণমূল বিধায়কের দাদা। দুর্ঘটনায় পুত্র হারিয়ে 3 লক্ষ পেয়েছিলেন গরিব মা বাবা, 1.5 লক্ষ হাতালো তৃণমূলের নেতারা। অন্নপূর্ণা ভান্ডারের নামে ভুয়ো ওয়েবসাইট, ফাঁদে পা দিলে বড় বিপদ, কিভাবে চলছে প্রতারণা। রাজস্থানের নিট পড়ুয়ার দেহ উদ্ধার, এবছরে পরীক্ষা দিয়েছিলেন, বাতিল হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন। ওর দায়িত্ব আমি নিয়ে গেলাম, ফলতায় 1 লক্ষ ভোটে জয়ের টার্গেট দিলেন শুভেন্দু। ভোট পরবর্তী হিংসা নিয়ে মমতাকে তুলোধনা, শ্রমিকের ঝাঁঝালো আক্রমণে দিশেহারা তৃণমূল। তৃণমূল নেতার বাড়িতেই বাংলাদেশে নিজের বাবাকে অনুপ্রবেশকারীর বাবা সাজিয়ে ভোটার কার্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আত্মঘাতী হামলার মাধ্যমে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি রহস্যময় ইমেল আসায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে প্রশাসনিক অলিন্দে। খোদ রাজ্যের প্রশাসনিক প্রধানকে লক্ষ্য করে এই ধরনের আত্মঘাতী হামলার হুমকি আসার খবর প্রকাশ্যে আসতেই নজিরবিহীন তৎপরতা শুরু করে দেয় লালবাজার ও রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা। ঘটনা তদন্তে নেমে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রশাসন ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, নবান্নের নির্দিষ্ট একটি অফিসিয়াল ইমেল আইডিতে আচমকাই একটি মেল আসে। সেখানে অত্যন্ত আপত্তিকর এবং হিংসাত্মক ভাষায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সরাসরি নিশানা করা হয়। মেলের বয়ানে স্পষ্ট উল্লেখ ছিল যে একটি আত্মঘাতী স্কোয়াড বা মানব বোমার মাধ্যমে মুখ্যমন্ত্রীকে সশরীরে টার্গেট করা হবে এবং তার জীবননাশের চেষ্টা করা হবে। এই হাই প্রোফাইল হুমকির মেলের খবর পৌঁছানো মাত্রই নবান্ন এবং মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা শীর্ষ আধিকারিকদের মধ্যে জরুরি বৈঠক বসে। মুখ্যমন্ত্রী নিরাপত্তা বলয়কে অবিলম্বে আরও জোরদার ও নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি এই ইমেলের উৎস
বা আইপি অ্যাড্রেস ট্র্যাক করতে লালবাজারের সাইবার ক্রাইম শাখা এবং স্পেশাল টাস্ক ফোর্স যৌথভাবে তদন্ত শুরু করে। ডিজিটাল ফুটপ্রিন্ট এবং প্রযুক্তিগত নজরদারি চালিয়ে গোয়েন্দারা জানতে পারেন মেলটি রাজ্যেরই একটি নির্দিষ্ট এলাকা থেকে পাঠানো হয়েছিল। এরপরে গভীর রাতে অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে হয় পুলিশ। ধৃত ব্যক্তির কাছ থেকে বেশ কিছু ইলেকট্রনিক গ্যাজেট, মোবাইল ফোন এবং সিম কার্ড উদ্ধার করা হয়েছে, যা এই হুমকি মেল পাঠানোর কাজে ব্যবহার করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান। ধৃত ব্যক্তির কোনো নির্দিষ্ট জঙ্গি সংগঠন বা রাজনৈতিক চক্রান্তের সঙ্গে যোগসূত্র রয়েছে কিনা, নাকি কেবলই আক্রান্ত ছড়ানোর উদ্দেশ্য এই মেল পাঠানো হয়েছিল তা জানার জন্য জেরা শুরু হয়েছে উচ্চপদস্থ গোয়েন্দা কর্তারা। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর শনিবার শুভেন্দু অধিকারীর প্রথম জেলা সফর ছিল দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে। ফলতার সভা থেকে তৃণমূলের দুই প্রধান মুখকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভ্রাতুষ্পুত্রকে ভিন্ন ইস্যুতে নিশানা শুভেন্দু অধিকারীর। আরজি করে ধর্ষণ এবং খুনের মামলায় ফের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্পত্তি নিয়েও হুঁশিয়ারি দিলেন তিনি। শনিবার মুখ্যমন্ত্রী নির্ঘোষ দুই কাণ্ডেরই শেষ দেখে ছাড়বেন। তার অভিযোগ, আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় মূল অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করেছিল পূর্ববর্তন সরকার। অন্যদিকে তৃণমূল সরকারে থাকার সুবাদে হিসাব বহির্ভূত সম্পত্তি বৃদ্ধি হয়েছে। সাংসদ অভিষেকের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর শনিবার শুভেন্দুর প্রথম জেলা সফর ছিল দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে, যেখানকার সাংসদ অভিষেক আগামী 21শে মে ফলতার পুনর্নির্বাচন উপলক্ষে সভা করেন শুভেন্দু। তার আগে ডায়মন্ড হারবারে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক সারেন। সেখান থেকে ঘোষণা করেন মমতার তৈরি করার পুলিশ ওয়েলফেয়ার বোর্ড শনিবার থেকেই ভেঙে দেওয়া হলো। সবাই গিয়ে মমতা এবং অভিষেককে এক পঙ্গুক্তিতে ফেলে আক্রমণ করেন দুটি পৃথক ইস্যুতে। শুক্রবারই আরজি করের ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে 3 আইপিএসকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শনিবার ফলতার সভাতেও সেই প্রসঙ্গ টানেন এবং তার আরও তীক্ষ্ণভাবে 3 বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতাকে নিশানা করেন। শুভেন্দু বলেন, অভয়ার ঘটনায় আগের মুখ্যমন্ত্রীর ইশারায় এবং কথায় যারা যারা অত্যাচার করেছেন, প্রমাণ লোপাট করেছেন, অভয়ার মাকে আগের হেরো মুখ্যমন্ত্রীর কথায় যারা ঘুষ দিতে গিয়েছিলেন, সেই 3 আইপিএস সাসপেন্ড হয়েছেন। এ জেলাতেও ছাড়া হবে না। বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে প্রকাশ্যে মেরেছিল। বারুইপুরের আইসি সাসপেন্ড। ক্যানিংয়ে বিজেপি বিধায়ক কর্মীর ওপর অত্যাচার করেছিল আইসি অমিত হাতি সাসপেন্ড। তিলজলা নৈহাটির পর এবার বুলডোজার চলল উত্তর 24 পরগনার হাসনাবাদে। অবৈধভাবে তৈরি করে থাকা বাড়ির উপরে চলল বুলডোজার। গিয়াসউদ্দিন ঘরামি নামে ওই ব্যক্তি একটি জায়গা জবরদখল করে অবৈধভাবে বাড়ি করে থাকছিলেন এবং অভিযোগ, কলকাতায় হাইকোর্ট ওই বাড়ির ভাঙার নির্দেশ দিলেও সেটি ভাঙা সম্ভব হচ্ছিল না বলে অভিযোগ। শেষ পর্যন্ত সরকার বদল হতেই চলল বুলডোজার। হাসনাবাদের তালপুকুর এলাকায় দাপুটে তৃণমূল নেতা সাদ্দাম হোসেন ওই জায়গা দখল করে রেখেছিলেন বলে অভিযোগ। ওই জমিতে অবৈধভাবে বাড়ি তৈরি করে থাকা হচ্ছিল। কলকাতা হাইকোর্টে এই বিষয়ে মামলা হয়েছিল। হাইকোর্ট ওই বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছিল। সে সময় ছিল তৃণমূল কংগ্রেস সরকারের আমল। অভিযোগ, তৃণমূল নেতা সাদ্দাম হোসেন নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই অবৈধ বাড়ি ভাঙতে দেননি। রাজ্যে পালাবদল হয়েছে, ক্ষমতায় এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন শুভেন্দু অধিকারী। কলকাতার তিলজলা এলাকায় অবৈধ নির্মাণ ভাঙার জন্য পৌঁছে গিয়েছিল বুলডোজার। ওই বাড়ির অংশ ভেঙে ফেলা হয়েছে। এই বুলডোজার সংস্কৃতি মূলত যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে দেখা গিয়েছিল। এবার বাংলায় ক্ষমতায় আসার পর বুলডোজার চলতে দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। এবার হাসনাবাদে চলল বুলডোজার। নতুন সরকার গঠনের পরে ওই জমি দখলমুক্ত করতে উদ্যোগী হয় প্রশাসন। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো হাসনাবাদ থানার পুলিশ ও হাসনাবাদ ব্লকের বিডিওর তৎপরতায় শুরু হয় অপারেশন। বুলডোজার নিয়ে যাওয়া হয় ওই এলাকায়। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ওই বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু হয়। প্রশাসনিক স্তরে এক নজিরবিহীন ও অত্যন্ত সাহসী পদক্ষেপ নিলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দায়িত্ব গ্রহণের পর থেকেই একের পর এক কড়া সিদ্ধান্ত নিয়ে চমক দিচ্ছেন তিনি। এবার তার সরাসরি কোপ পড়ল পুলিশ প্রশাসনের ওপর। দীর্ঘদিনের পুলিশ ওয়েলফেয়ার বোর্ড এক ঝটকায় ভেঙে দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সাধারণ মানুষের সুরক্ষার জারি করলেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক নতুন নিয়ম। প্রশাসন সূত্রে খবর, পুলিশ কর্মীদের একাংশের একাগ্রতার অভাব এবং ক্ষমতায় অপব্যবহার রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে সাধারণ মানুষের ওপর পুলিশের যে কোনো ধরনের ক্ষমতার অপব্যবহার, হেনস্থা বা অত্যাচারের বিরুদ্ধে সরাসরি আইনি পদক্ষেপ নেওয়া যাবে। এমনকি এই ধরনের ঘটনার ক্ষেত্রে খোদ থানার বিরুদ্ধেই অন্য থানায় বা উচ্চপদস্থ আধিকারিকদের কাছে গিয়ে অভিযোগ দায়ের করতে পারবেন সাধারণ নাগরিকরা। ভেঙে দেওয়া হলো পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। দীর্ঘদিন ধরে চলা আসা
পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের কার্যকারিতা নিয়ে প্রশাসনের অন্দরেই বেশ কিছু প্রশ্ন উঠেছিল। অভিযোগ উঠেছিল এই বোর্ডের ছত্রছায়ায় পুলিশের একাংশ নিজেদের আড়াল করার সুবিধা পাচ্ছিল এবং সাধারণ মানুষের অভাব অভিযোগকে সঠিক গুরুত্ব দেওয়া হচ্ছিল না। এই ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাতেই মুখ্যমন্ত্রী বোর্ডটি সম্পূর্ণভাবে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে পুলিশি ব্যবস্থায় স্বচ্ছতা এবং সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা অনেকটাই বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছেন, এবার তার পরিত্যক্ত বাড়িতে আগুন আর থানায় তার নিয়ে অভিযোগ জানাতে এসে বিস্ফোরক মন্তব্য করলেন রাজগঞ্জের পরাজিত তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন। থানার বাইরে দাঁড়িয়ে তার বাড়ি দাবি ঘনিষ্ঠরাই বাড়িতে আগুন লাগিয়েছে, তাকেও তার পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানালেন। অন্যদিকে গ্রামবাসীদের নিয়ে এদিন থানায় হাজির হন স্বপ্নার জ্যাঠামশাই শ্যামল বর্মন। তার দাবি স্বপ্নার দাদারা নিজেরাই আগুন লাগিয়েছে ওর বাড়িতে। কি বললেন স্বপ্না বর্মন? গতকাল রাতে স্বপ্না বর্মনের পরিত্যক্ত বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার প্রায় 15 ঘন্টা পর কার্যত একা স্কুটি চালিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন স্বপ্না বর্মন। থানা থেকে বেরিয়ে তিনি বলেন, ভোটে হারজিত রয়েছে, এটা জীবনের অংশ। আমি খেলাধুলা থেকে আসা মেয়ে, আমি স্পোর্টসম্যান স্পিরিট জানি। সেদিক থেকে রাজনীতি যে এতটা নির্মম আমার জানা ছিল না। আমাকে নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে। তাকে নিরাপত্তা দেওয়ার আবেদন জানিয়ে পরাজিত তৃণমূল প্রার্থী বলেন, নতুন সরকার নারীদের জন্য খুবই ভাবে। সেদিক থেকে নতুন সরকারকে আবেদন, আমাকে কিছুদিন নিরাপত্তা দেওয়া হোক। আমার দল কে কি ভাবছেন সেদিকটা আমি এখন ভাবছি না। তার বাড়িতে কে আগুন লাগিয়েছে সেই প্রশ্নের উত্তরে স্বপ্না বলেন, কে আগুন লাগিয়েছে সেটা বলতে পারবো না, তবে ঘনিষ্ঠদের মধ্যেই কেউ লাগিয়েছে বলে মনে হচ্ছে। সিসিটিভি ফুটেজ রয়েছে, তবে সেই ঘনিষ্ঠকে তা নিয়ে মুখ খুললেন না স্বপ্না বর্মন। তার ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে স্বপ্না বলেন, আমার বাড়িতে যারা বলছে তারাই 4 তারিখের আগে তৃণমূলের ফ্ল্যাগ বেঁধেছে। 4 তারিখে সকালেও যারা আমাকে উইশ করেছে তারা এখন সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে, দাদাদের বিরুদ্ধে বলছে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর থানায় দায়ের হলো এফআইআর। বিধানসভা ভোটের প্রচার পর্বে বিজেপির বিরুদ্ধে একাধিক সভা থেকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন তিনি। ভোটের ফল ঘোষণার পর বিজেপি কর্মীদের দেখে নেওয়া, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম করে হুঁশিয়ারি এবং ডিজে বাজানোর রূপক ব্যবহার করে মন্তব্য, এসব নিয়েই শুরু হয়েছিল বিতর্ক। সে সমস্ত বক্তব্যকে কেন্দ্র করে এবার আইনি পদক্ষেপের পথে হাঁটা হলো। বাগুইআটির বাসিন্দা রাজীব সরকারের অভিযোগের ভিত্তিতে দায়ের হয়েছে এই এফআইআর। অভিযোগ, নির্বাচনী প্রচারে উস্কানিমূলক ভাষণ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে কোনো বাবা তাদের উদ্ধার করতে আসে, সেটাও দেখব, এই ধরনের মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় ওঠে। আইএএনএস সূত্রের খবর, নির্বাচনের আগে উস্কানিমূলক মন্তব্য এবং ডিজে বাজানো সংক্রান্ত মন্তব্যের অভিযোগে টিএমসি সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিধাননগর উত্তর সাইবার ক্রাইম থানায় একটি এসআইআর দায়ের করা হয়েছে। জানা গেছে, এই এফআইআরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিধানসভা নির্বাচনের প্রচারে বিভিন্ন রাজনৈতিক সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় উস্কানিমূলক ও ভয় দেখানোর মতো ভীষণ ভাষণ দিয়েছেন। অভিযোগ, আরামবাগ, হরিণঘাটা ও নানুরের সভার উল্লেখ রয়েছে। বলা হয়েছে, ওই ভাষণগুলিতে বিরোধী রাজনৈতিক কর্মীদের হুমকি দেওয়া হয়েছিল এবং এমন আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হয়েছিল যা জনশৃঙ্খলা নষ্ট করতে পারে। আরও দাবি করা হয়েছে, সেই বক্তৃতার ক্লিপ সোশ্যাল মিডিয়া ও ফেসবুক পেজে ছড়িয়ে পড়ে। ভারতীয় ন্যায় সংহিতা এর কয়েকটি ধারায় মামলা রুজু হয়েছে। বিএনএস 192, বিএনএস 196, বিএনএস 135-2, বিএনএস 153-1 সি সঙ্গে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1991 এর 123-2, 125 ধারা উল্লেখ রয়েছে। পুলিশ সূত্রে খবর, হিংসায় উস্কানি, হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এখন নজর তদন্তেই পদক্ষেপ করে বিধাননগর পুলিশ কমিশনারের। এর আগেই বিজেপি নেতৃত্ব অভিযোগ তুলেছিল, নির্বাচনী প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষা ও শব্দচয়ন রাজনৈতিক সৌজন্যের সীমা ছাড়িয়েছে। বিজেপির দাবি, এই ধরনের মন্তব্য রাজনৈতিক হিংসাকে উস্কে দিতে পারে। রাজ্যে বেআইনি মাদ্রাসা রুখতে জিরো টলারেন্স নীতি বিজেপি সরকারের। সমস্ত বেআইনি মাদ্রাসা বন্ধ করা হবে বলে করা বার্তা রাজ্যের অনুগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর। এরপরেও তা চালু থাকলে বুলডোজার দিয়ে তা ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। ইতিমধ্যে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এবং অসমে বেআইনি মাদ্রাসাগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একাধিক বেআইনি মাদ্রাসা। এবার সেই পথেও বাংলাও। মন্ত্রী স্পষ্ট জানান, বেআইনি মাদ্রাসা বন্ধ করা হবে, এরপরও চালু থাকবে অভিযান চালিয়ে তা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে। আজ শনিবার বর্ধমানের বাড়িতে যান শুভেন্দু অধিকারী, সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কড়া বার্তা দেন।
মন্ত্রী বলেন, কোনো বেআইনি কাজ একেবারেই বরদাস্ত করা হবে না। সরকারি জায়গা দখল করে থাকলে তা উদ্ধার করা হবে, বুলডোজার চালিয়ে উচ্ছেদ করা হবে, সরকারি জায়গা উদ্ধার করা হবে। তবে গত সরকারের আমলে বিভিন্ন দপ্তরগুলিতে ঘুঘুর বাস তৈরি হয়েছে বলে দাবি ক্ষুদিরাম টুডুর। তার কথায় বিভিন্ন দপ্তরে ঘুঘুর বাসা রয়েছে, তা ভেঙে দেওয়া হবে। মন্ত্রীর স্পষ্ট সতর্কবার্তা, সাবধান হয়ে যান, জামা পাল্টে ফেলুন। এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই বেআইনি মাদ্রাসার প্রসঙ্গ উঠে আসে। মন্ত্রী স্পষ্ট জানান, বেআইনি মাদ্রাসা বন্ধ করা হবে, এরপরেও চালু থাকবে অভিযান, চালিয়ে তা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে। নতুন পশ্চিমবঙ্গ তৈরি করা হবে বলেও মন্তব্য রাজ্যের অনুগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর। বলে রাখা প্রয়োজন, যোগী সরকারের আমলে গত কয়েক মাসে উত্তরপ্রদেশের একাধিক বেআইনি মাদ্রাসা ভেঙে দেওয়া হয়েছে। সরকারি জমিতে গজিয়ে ওঠে মাদ্রাসাগুলির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। শুধু উত্তরপ্রদেশে নয়, অসমের হিমন্ত বিশ্ব শর্মাও মাদ্রাসা নিয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে। এমনকি গত 2020 সালে সরকারি মাদ্রাসা তুলে দিয়ে স্কুলে পরিণত করার সিদ্ধান্ত নেয় হিমন্ত বিশ্ব শর্মা সরকারও, যা নিয়ে কম বিতর্ক হয়নি। এবার বেআইনি মাদ্রাসা নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপের পথে শুভেন্দু অধিকারী সরকার, তা মন্ত্রীর কথাতেই স্পষ্ট। বাংলাদেশে লাফিয়ে বাড়ছে হামের প্রকোপ। গত 2 মাসে যেখানে 451 জন শিশুর মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর, এর মধ্যে বিগত 24 ঘন্টার মধ্যে মৃত্যু হয়েছে 12টি শিশুর, যাদের মধ্যে 4 জনের শরীরে হামের ভাইরাস মিলেছে। বাকি 8 জনের মধ্যে ছিল হামের উপসর্গ। বাংলাদেশের স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত 24 ঘন্টায় যে 12 জন শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 2 জন ঢাকার, বাকিরা চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ এবং সিলেটের বাসিন্দা ছিল। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী গত মাসের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত হামের উপসর্গে মৃত্যু হয়েছে 377 জন শিশুর, যাদের মধ্যে হামের ভাইরাস মিলছে 74 জনের মধ্যে। সব মিলিয়ে মোট 451 জন শিশুর মৃত্যু হয়েছে হাম এবং হামের উপসর্গে। বাংলাদেশে এক সংবাদ মাধ্যম সূত্রে খবর, এবছরের 15 মার্চ থেকে দেশে হামের উপসর্গ ধরা পড়ে 55,611টি শিশুর মধ্যে, যাদের মধ্যে হাম শনাক্ত হয়েছে 7,416টি শিশুর মধ্যে। এর মধ্যে হামের প্রাথমিক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 40,176 জন শিশু। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে 36,055 জন শিশু। এমত অবস্থায় এই পরিস্থিতিতে জন্য মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকেই দায়ী করেছে বাংলাদেশের চিকিৎসক সংগঠন। তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকার দেশের টিকাকরণের বিষয়টিকে হালকাভাবে নিয়েছিলেন, সেই কারণেই বর্তমানে হাম মারাত্মক আকার ধারণ করেছে। সংগঠনের সাধারণ সম্পাদক চিকিৎসক MH ফারুকির মতে, বাংলাদেশে সাধারণত 9 মাস থেকে 5 বছরের শিশুরা হামে আক্রান্ত হয়। সঠিক সময়ে সঠিক টিকা নেওয়া থাকলে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে। কিন্তু চিকিৎসক ফারুকের অভিযোগ, অন্তর্বর্তী সরকার শিশুদের ভিটামিন A ক্যাপসুল দেওয়াই বন্ধ করা দিয়েছিল, যার কারণে ক্রমেই দেশ জুড়ে ভয়াল রূপ ধারণ করেছে হাম। SIR প্রক্রিয়ায় বাদ গিয়েছে বহু নাম, কিন্তু তারপরেও বন্ধ হবে না রেশন ও সরকারি সুযোগ সুবিধা। শনিবার এমনই আশ্বাস দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি বলেছেন, CAA-তে আবেদন করলেই সুযোগ সুবিধা পাওয়া যাবে। কেউ যেন উদ্বিগ্ন না হন, মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। কেউ যেন আশঙ্কা না করেন, সেই কথাও বলেছেন। শনিবার হুঁশিয়ারি দিয়ে খাদ্যমন্ত্রী আরও বলেছেন, খাদ্য দপ্তরের মধ্যে তৈরি হওয়া ঘুঘুর বাসা ভাঙবে সরকার। খাদ্য দপ্তরকে দুর্নীতিমুক্ত করা হবে। যারা বেআইনিভাবে ভারতে এসে রেশন কার্ড বানিয়েছে, তাদের আগে চিহ্নিত করা হবে। এই কার্ড তৈরির জন্য বেআইনি চক্র তৈরি হয়েছে, তা খুঁজে ফেলা দরকার। 10 নম্বর ফর্ম জমা দিয়ে বহু মানুষ রেশন কার্ডকে পরিচয়পত্র হিসেবে কাজে লাগাচ্ছে, সেটা এখন থেকে আর করা যাবে না। অভিযুক্তদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বনগাঁবাসীর জন্য এদিন নানা প্রতিশ্রুতি দিয়েছেন খাদ্যমন্ত্রী। তিনি আশ্বাস দিয়ে বলেছেন, বনগাঁকে সোনার বনগাঁ হিসেবে গড়ে তোলা হবে। এলাকার যে সকল নেতাকর্মী দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কেউ ছাড় পাবেন না। সকলের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। এখানেই শেষ নয়, দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদেরও সমাধান করেছেন তিনি। তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে এদিন মন্ত্রীর সবথেকে বড় ঘোষণা, SIR-এর নাম বাদ গেলেও রেশন বা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন না কেউ। শুধু CAA-তে মাধ্যমে তাকে নাগরিকত্বের আবেদন করতে হবে। সরকারি নির্দেশিকা মেনে ধর্মীয় প্রতিষ্ঠানে মাইকের আওয়াজ কমানোর অনুরোধ ঘিরে উত্তেজনা ছড়ালো আসানসোলে। ঘটনাটি ঘটেছে আসানসোলের জাহাঙ্গীর মহল্লার এলাকায়। এলাকাটি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আওতায় পড়ে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে আসানসোল উত্তর থানার পুলিশ এলাকায় গিয়ে একটি ধর্মীয় প্রতিষ্ঠানের মাইকের আওয়াজ কম করতে বলে। সরকারি নির্দেশিকা মেনেই এই পদক্ষেপ করা হয়েছিল বলে দাবি পুলিশের। অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করে উপস্থিত লোকজনের মধ্যে দুটি গোষ্ঠী তৈরি হয় এবং তাদের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গোলমাল থামাতে এগিয়ে যায় পুলিশ। সেই সময় স্থানীয় পুলিশ আউটপোস্ট লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। বচসা থেকে খুব শিগগিরই এলাকা জুড়ে অশান্তি ছড়িয়ে পড়ে। একদল উত্তেজিত জনতা ইট ও পাথর দিয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালায়।
ভেতর ও বাইরে একাধিক সরকারি সম্পত্তির ক্ষতি হয়। পুলিশের অনেক গাড়ি ও পার্ক করা মোটরসাইকেলও ভাঙচুর করা হয় বলে সূত্রের খবর। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে একটি অটোরিকশার সামনের কাচ সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। পুলিশ জানিয়েছে গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কারা এই ঘটনায় জড়িত তা চিহ্নিত করার চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। স্থানীয় এক বাসিন্দা সংবাদ সংস্থা আইএএনএস-কে জানায়, কিছু ছেলে এসে ভাঙচুর করে এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে। তাদের এটা করা উচিত হয়নি। এর পরিবর্তে তাদের বসে আলোচনা করা উচিত ছিল। তারা অন্যায় করেছে। থানা আক্রমণ করা হয়নি। এখানকার মানুষের প্রশাসনের সঙ্গে কোনো বিরোধ নেই।